হাসপাতালের বিছানায় শুয়ে আছে অধরা। জ্ঞান নেই মেয়েটার, শরীরের বেশিরভাগ অংশ জুড়ে সাদা রঙের ব্যান্ডেজ। অধরার পাশেই আফনান বসে আছে। রক্তাভ রঙে রঙিন হয়ে আছে পুরো মুখটি, চোখ দুটি অশ্রুসিক্ত। রুমটির বাইরে অধরার শাশুড়ি মা, চাচি, অনিল ঘোষ, রাজিয়া বেগম সহ অনাথ আশ্রমের অনেকেই রয়েছে। আফনান যখন অধরাকে ফোন দিয়েছিল তখন একজন অপরিচিত লোক ফোনটা রিসিভ করেছিল। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আমি ফায়াজ। কে ফায়াজ? অধরা কোথায়? অধরার ফোন আপনার কাছে কি করছে? অধরা? কে অধরা ভাই? ও যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি তার কথা বলছেন? অ্যাক্সিডেন্ট? জি, মহেশখালীর রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আজ। এই তো 10 মিনিট আগের ঘটনা এটা। একটা প্রাইভেট কারের দুর্ঘটনা ঘটেছে। গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটার সামনের দিকটা একদম দুমড়ে মুচড়ে গেছে। ওই বিধ্বংস গাড়িটার পাশেই এই ফোনটা পড়েছিল। আপনি কল দেওয়ায় আমি এই ফোনটা দেখতে পেয়েছি। এসব কি বলছেন আপনি? আচ্ছা, আমার ওয়াইফ অধরার কোনো খবর জানেন? ও বোধ হয় ওই গাড়িতেই ছিল। গাড়িতে একটা মেয়ে তো ছিল, কিন্তু উনি আপনার বউ কিনা সেটা বলতে পারবো না। উনি বোধ হয় কালো রঙের একটা বোরখা পরেছিলেন। জি জি, অধরাও কালো রঙের একটা বোরখা পরেছিল। তাহলে বোধ হয় উনিই আপনার বউ। ওনার সাথে গাড়ি থেকে একজন বৃদ্ধ লোককেও উদ্ধার করা হয়েছে। ওনাদেরকে একটু আগেই হাসপাতালে পাঠানো হলো। হাসপাতাল? আচ্ছা, আপনি কি বলতে পারবেন ওদেরকে কোনো হাসপাতালে পাঠানো হয়েছে? জি, পারব। লোকটির কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে আফনান দিশাদের বাসা থেকে বেরিয়ে যায়। সেই সময় আফনানের সাথে দিশা, নিলয় আর বাকি বন্ধুবান্ধবরাও হাসপাতালে চলে আসে। পথিমধ্যে দিশা প্রয়োজনীয় সবাইকে ফোন করে অধরার খবরটা জানিয়ে দেয়। 2 ঘন্টার অপারেশন শেষে অধরাকে একটা রুমে রাখা হয়। আফনান গত 20 মিনিট যাবৎ সেই রুমে অধরার পাশে বসেছিল। অধরার দিকে এক নাগারে তাকিয়ে থেকে নানা ধরনের চিন্তাভাবনা করতে করতে নিজের নয়ন দুটো ভাসাচ্ছিল। হঠাৎ ওই রুমে একটা নার্স এলো। তিনি রুমে ঢুকেই আফনানকে রুম থেকে চলে যেতে বললেন। নার্সের কথা মতো আফনান অধরাকে একা রেখে বাইরে চলে এলো। রুম থেকে বাইরে আসা মাত্রই আরিফা বেগম আর তানিয়া বেগম আফনানকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে নানা ধরনের কথা বলতে লাগলেন তারা। কিন্তু আফনান সেসব কথার কোনো উত্তর দিল না। ওকে দেখে মনে হচ্ছে ওর মাচাচির কোনো কথাই ওর কানে যাচ্ছে না। একটি নির্দিষ্ট বিন্দুতে নয়ন দুটি ঠেকিয়ে আফনান ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। ছেলের এই অবস্থা দেখে আরিফা বেগম বললেন, আফনান, কিছু বল বাবা। আমি জানি তোর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তবুও কিছু বল বাবা। এভাবে চুপচাপ থাকিস না, কিছু বল। আফনান ওর মাচাচিকে নিজের থেকে একটু দূরে সরে দিল। তারপর অধরার রুম থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ল। আফনানকে সান্ত্বনা দিতে দিশা, নিলয় আর রিম্পা সেখানে এলো। নিলয় আফনানের পাশে বসে ওর কাঁধে এক হাত রেখে বলল, আফনান, নিজেকে সামলাও। এখন এতটা উইক হয়ে পড়লে চলবে না। তোমাকে তো শক্ত থাকতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে অধরাকে কে সামলাবে বলো তো? মেয়েটা তো এখনো জানে না যে আমাদের বাচ্চাটা আর নেই। কথাটা বলেই আফনান নিলয়ের চোখে চোখ রাখল। এটা কি হয়ে গেল বলো তো নিলয়? কেন হলো এটা? কেন আমরা আমাদের বাচ্চাটাকে এভাবে অকালে হারিয়ে ফেললাম? কেন? কথাগুলো বলেই আফনান কাঁদতে লাগল।
নিলয় আবার ওকে সান্ত্বনা দিয়ে বলল, এটাই হয়তো তোমাদের ভাগ্য ছিল আফনান। হয়তো ওই বাচ্চাটা তোমাদের ছিলই না, তাই তোমরা ওকে পেলে না। কান্নাকাটি বন্ধ করো আফনান। তোমাকে এভাবে কাঁদতে দেখলে তোমার মাচাচির কি অবস্থা হবে বলো তো? শুনলাম অধরার বাবা অনিল আঙ্কেলের নাকি অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তোমার এই অবস্থা দেখলে তারও তো শরীর খারাপ হয়ে যেতে পারে। না আফনান, তোমাকে এখন শক্ত থাকতে হবে। তোমার ফ্যামিলির জন্য, অধরার জন্য তোমাকে শক্ত থাকতে হবে। প্লিজ আফনান, প্লিজ। অধরার কথা শুনে আফনানের মনটা আবার বিচলিত হয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, অধরার কথা ভেবেই তো আরো বেশি ভয় লাগছে আমার। আমাদের সন্তান হারানোর কথাটা আমি ওকে কিভাবে বলবো? সবটা জানার পরে আমি কিভাবে সামলাবো ওকে? এটা জানার পরে অধরা তো আর বেঁচে থাকতে পারবে না। আফনান, তুমি একবার বিষয়টা ভেবে দেখো। নিলয়ে যে শুধুমাত্র আমার কল্পনায় ছিল, তাকে হারিয়ে যখন আমি এত কষ্ট পাচ্ছি, তখন সত্যিটা জানার পর অধরার কতটা কষ্ট হবে। বাচ্চাটা অধরার অংশ ছিল, ওর মধ্যে ছিল। বাচ্চাটাকে হারানোর কথা শুনলে অধরা শেষ হয়ে যাবে। ও শেষ হয়ে যাবে নিলয়ে। শেষ হয়ে যাবে। নিলয় এবার আফনাকে জড়িয়ে ধরল। এদিকে রিম্পা সবার উদ্দেশ্যে বলল, আসল কথাটা হচ্ছে, সব দোষ আমাদের। আমরা যদি আফনানকে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য জোর না করতাম, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, আর না অধরার এই অবস্থা হতো। উই আর সরি আফনান। দিশা, আমি যদি তোর কথাটা না শুনতাম তাহলেই ভালো হতো রে। তোর কথা শুনে আমিও আফনানকে যেতে দিলাম না। রিম্পার কথা শুনে দিশা আর চোখে মেয়েটার দিকে তাকাল। তারপর আফনানের পাশে বসে বলল, আমারও এখন সেটাই মনে হচ্ছে রিম্পা। ইস, আমি যদি আফনানকে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য জোর না করতাম তাহলে হয়তো। তবে কি বলো তো আফনান, যা ঘটার তা তো ঘটবেই। আজ যদি তুমি অধরার সাথে থাকতে তাহলে যে অ্যাক্সিডেন্টটা হতো না এমন তো কোনো কথা নেই, তাই না? দিশার কথার জবাব না দিয়েই আফনান সেখান থেকে উঠে চলে যেতে লাগল। কিন্তু পিছন থেকে একটা আওয়াজ পাওয়ায় আবার থেমে যেতে হলো ওকে। মি আরজেদ। ডাক শুনে আফনান পেছনে দিকে ফিরল। দেখল স্থানীয় থানার ওসি ওকে ডাকছে। জি, আমিই আফনান আরজেদ। বলুন। আপনার ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আমার টিম তদন্ত করছে। সেই সূত্র ধরে আপনাকেও একটু জিজ্ঞাসাবাদ করতে এলাম। বলুন, কি জানতে চান? প্রশ্ন শুরু করার আগে বলি, মিসেস আরজেদের খবরটা শুনে সত্যিই খুব খারাপ লাগল। কিন্তু আমাদেরকে তো আমাদের কাজটা করে যেতে হবে। তো মি আরজেদ, মিসেস আরজেদ রাতে গাড়িতে করে কোথায় যাচ্ছিলেন? আমরা দুজন সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড দিশাদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকেই অধরা রাতে বাসায় ফিরে যাচ্ছিল। তো ম্যাডামের সাথে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি দিশাদের বাসায় ছিলাম। ও তো মিসেস আরজেদকে আপনাদের ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে আপনি আপনার বন্ধুর বাসায় ছিলেন। না, উনি আমাদের ড্রাইভার ছিলেন না। ওই গাড়িটা দিশাদের ছিল। আর উনিও দিশাদের বাসায় চাকরি করেন। ও আই সি। ওই ভদ্রলোকটার জন্যই আজ আপনার ওয়াইফ বেঁচে আছে। লোকটা খুব লো স্পিডে গাড়িটা চালাচ্ছিল। তাই গাড়ির পেছনের দিকে বেশি একটা ক্ষতি হয়নি। যা হয়েছে, গাড়িটার সামনের দিকে হয়েছে। লোকটা এখন কেমন আছে? ভালো আছে।
একটা হাত ভেঙে গেছে, তবে ডাক্তাররা বলছে খুব তাড়াতাড়িই ওনাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, মি আরজেদ, আপনার কি কারোর উপর এটা নিয়ে কোনো সন্দেহ হয়? সরি, আপনার কথার মানেটা বুঝলাম না। আচ্ছা, আপনারা যার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন সে কি এখানে আছে? পাশ থেকে দিশা বলল। জি স্যার, আমি এখানেই আছি। মাইসেলফ, দিশা চৌধুরী। মিস দিশা, আপনার যে গাড়িটা করে মিসেস আরজেদ বাসায় যাচ্ছিলেন সেই গাড়িটা আপনারা শেষ কবে ইউজ করেছিলেন? আজই ইউজ করা হয়েছিল স্যার। ওই গাড়িটা করে সকালে আমি আপনাদের বাসায় গিয়েছিলাম ওদেরকে আজকের পার্টিটার জন্য ইনভাইট করতে। তখন কি গাড়িতে কোনো সমস্যা দেখতে পেয়েছিলেন? না তো স্যার। ওকে মি আরজেদ, আমাদের মনে হচ্ছে আপনার ওয়াইফের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোনো দুর্ঘটনা নয়, একটা ষড়যন্ত্র ছিল। আপনার ওয়াইফকে মেরে ফেলার ষড়যন্ত্র। লোকটার কথা শুনে আফনানের কষ্টের উপরে যেন বাটখারা পড়ে গেল। এসব আপনি কি বলছেন? ষড়যন্ত্র? জি। অধরা যে গাড়িতে করে বাসায় ফিরছিলেন সেই গাড়িটার আগে থেকেই ব্রেক নষ্ট ছিল। ওই বৃদ্ধ লোকটা বোধহয় আগে থেকেই এটা ধরতে পেরেছিলেন, তাই পরিস্থিতিটাকে সামলানোর অনেক চেষ্টা করেছেন। যেহেতু আজ সকালে গাড়িটা ঠিকঠাকভাবেই চলছিল তাই আমার মনে হয় অধরার বেলায় কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকটা নষ্ট করে দিয়েছে। কিন্তু কে আমার অধরাকে মারতে চাইবে? আর কেন? সেটা আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। বলুন, আপনার কি এ বিষয়ে কারোর উপরে কোনো ধরনের সন্দেহ হয়? আচ্ছা, অধরার সাথে কারোর কি কোনো ঝগড়াবিবাদ আছে? না, আমার অধরা কারোর সাথে কখনো কোনো ঝামেলা করেনি। ওর কোনো শত্রু নেই। তাহলে এই ঘটনাটা কেন ঘটল? আচ্ছা ঠিক আছে মি আরজেদ, আপনি এটা নিয়ে এখন বেশি ভাববেন না। আমরা এই দিকটা দেখছি। মিসেস আরজেদের জ্ঞান ফিরে এলে আমাদেরকে জানাবেন। এখন আসি। জি। লোকটা চলে গেল। বেশ কিছুক্ষণ পর নিলয় আফনানকে সাথে নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে এলো। একটু আগে ডাক্তার সাহেব ওদেরকে ডেকেছিল জরুরি কিছু কথা বলবে বলে। জি ডাক্তার সাহেব, এবার বলুন আমাদেরকে কেন ডাকলেন? দেখুন মি আরজেদ, এমন কিছু কথা আছে যা আপনাদেরকে এখনো জানানো হয়নি, অথচ সেগুলো আপনাদের জানাটা দরকার। সবকিছু তো বলেই দিয়েছেন। এরপরে আর কী বা বলার আছে আপনার? মি আরজেদ, আমার কথাটা শোনার আগে আপনি প্লিজ আপনার মনটাকে একটু শক্ত করুন। এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যেটা শুনলে আপনি হয়তো আর স্বাভাবিক থাকতে পারবেন না। ডাক্তার সাহেবের কথা শুনে আফনানের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সদ্য সন্তান হারানো এক পিতাকে আপনি মন শক্ত করতে বলছেন ডাক্তার? 6 মাস। 6 মাস যে প্রাণটাকে নিজের প্রাণের থেকেও বেশি গুরুত্ব দিয়েছি, ভালোবেসেছি, সেই প্রাণটাকে হারানোর 6 ঘন্টাও এখনো পূর্ণ হয়নি। আর আপনি কি না আমাকে বলছেন মনটা শক্ত করতে? সন্তানকে চিরতরে হারানোর থেকে আর বড় কোনো সংবাদ হতে পারে কি? পারে মি আরজেদ, পারে।
পরিস্থিতি যখন জটিল হয় তখন যে কোনো সংবাদ সুনামির রূপ নিতে পারে। আচ্ছা বেশ, আমি সেই সুনামির সাথে লড়াই করতে প্রস্তুত। এবার বলুন, কি বলতে চান? দেখুন মি আরজেদ, আপনার ওয়াইফের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা খুব বেশি মারাত্মক ছিল না। তাই ওনার শরীরের বাইরে ক্ষত কম। কিন্তু ওনার শরীরের ভেতরে যে ক্ষতটা হয়েছে সেটা খুবই মারাত্মক। আপনি কি বলতে চাইছেন? কি হয়েছে অধরার? দুর্ঘটনার কারণে মিসেস আরজেদের যে শুধু মিসক্যারিজ হয়েছে তা কিন্তু নয়। ওনার জরায়ুটা খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে। সেখানে আর কোনো জাইগোট ধারণ করা সম্ভব নয়। যদি সহজ বাংলায় বলি তো, আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবেন না মি আরজেদ। সন্তান ধারণ করার ক্ষমতা উনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছেন। পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো প্রযুক্তি ওনার এই সমস্যাটাকে সমাধান করতে পারবে না। আর এটাই সত্যি মি আরজেদ। পরের দিন সকালবেলা জ্ঞান ফেরার পর অধরা চোখ মেলে আফনানকে ওর পাশে দেখতে পেল। কাঁপা কাঁপা কণ্ঠে আফনানকে ডাক দিল। অধরার পাশে মাথা রেখে আফনান ঘুমিয়েছিল, কিন্তু অধরার ডাক শুনে ওর ঘুমটা ভেঙে গেল। অধরাকে চোখ মেলে তাকাতে দেখে হকচকিয়ে উঠল। অধরা, তুমি উঠে গেছ। কেমন লাগছে এখন? ভালো। কথাটা বলতে বলতে অধরা একটু নড়েচড়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার শান্ত হয়ে গেল। কি হলো অধরা? আফনান, আমার কিছু হয়েছে কি? এরকম বলছো কেন? আমি না আমাদের বাচ্চাটাকে অনুভব করতে পারছি না। কেন পারছি না আমি? আমাদের বাচ্চাটা ঠিক আছে তো? অধরার কথা শুনে আফনান চুপ হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বেরোল না ওর। এদিকে আফনানকে এভাবে চুপচাপ থাকতে দেখে অধরার মনটা আরো ঘাবড়ে গেল। কি হলো আফনান? তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু বলো, আমাদের বাচ্চাটা ঠিক আছে তো? আমি ওকে অনুভব করতে পারছি না কেন আফনান? কিছু হয়েছে কি? আমার মনে হচ্ছে যেন যেন আমার বাচ্চাটা আমার মধ্যে আর নেই। কেন আমার এরকম মনে হচ্ছে আফনান? কেন? অধরার ছটফটানি দেখে আফনান আর চুপ থাকতে পারল না। অধরার সামনে হাত দুটো জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও অধরা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার কথাটা রাখতে পারলাম না। আমি কথা দিয়েছিলাম যে আমি সবসময় তোমাদের সাথে থাকব, তোমাদের খেয়াল রাখব। কিন্তু পারলাম না আমি সেটা করতে। আমার কারণে, হ্যাঁ, শুধুমাত্র আমার কারণে আমরা আজ আমাদের বাচ্চাকে হারিয়ে ফেললাম। আফনান, হ্যাঁ অধরা, তোমার এই স্বামীর অবহেলার কারণেই গত রাতের অ্যাক্সিডেন্টে তুমি তোমার বাচ্চাটাকে হারিয়ে ফেলেছ। আফনানের কথা শুনে অধরা কিছুক্ষণ নীরব হয়ে রইল। কিছু সময় পরে অধরা হঠাৎই এক গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। না, এটা হতে পারে না। আমি আমার বাচ্চাটাকে এভাবে হারিয়ে ফেলতে পারি না। আমার আল্লাহ এতটা নিষ্ঠুর, এতটা নির্দয় তো হতে পারেন না, তাহলে এটা কি করে হতে পারে? যাকে নিয়ে এত চিন্তা করেছি, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, যার পৃথিবীতে আসার অপেক্ষায় দিন গুনেছি, সে কিভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে আফনান? কি করে? কথাগুলো বলতে বলতে অধরা শুয়ে কান্নায় ভেঙে পড়ল। অধরাকে এই অবস্থায় দেখে আফনানের ভিতরটাও জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। নিজের কান্নাটাকে চেপে রেখে আফনান অধরাকে সামলাতে লাগল। সন্ধ্যার মধ্যে অনা, অমি, আহাদ আর জেরিন হাসপাতালে এসে হাজির হল। অধরার সারা শরীরে যথেষ্ট ব্যথা, তবুও নিজের সবথেকে প্রিয় বন্ধু,
জেরিনকে কাছে পেয়ে অধরা আর চুপচাপ শুয়ে থাকতে পারল না। জেরিনকে জড়িয়ে ধরে সন্তানের বিয়োগ ব্যথার কথা জানাতে লাগল। অনা পাশে বসে অধরাকে সমবেদনা দিতে লাগল। অন্যদিকে অমি আর আহাদ আফনানকে সামলাতে লাগল। এই ঘটনার জন্য আফনান আর অধরার পুরো পরিবার শোকে বিপর্যস্ত হয়ে পড়ল। প্রায় 1 মাস পর চারদিকে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুধু স্বাভাবিক হতে পারছে না আরজেদ পরিবার। শরীরের ব্যথাটার অবসান ঘটেছে, কিন্তু কালের দীর্ঘায়নে মনের ক্ষতটা আরও বেশি গভীর হয়ে গেছে অধরার। নিজেকে এখন সবসময় রুমবন্দি করে রেখেছে সে। সূর্যের এক মুঠো আলোতে যে মেয়েটার মুখে হাসি থই থই করত, আজ সেই মেয়েটাই নিজের চারদিকে অন্ধকারের চাদর জড়িয়ে রেখেছে। অধরা এখন সবসময় চুপচাপ থাকে। পরিবারের সবার সাথে তেমন একটা কথা বলে না। এমনকি আফনানের সান্নিধ্যও এখন আর ভালো লাগে না তার। অধরার এরকম ব্যবহার আফনানের সহ্য হচ্ছে না। নিজের ভালোবাসার মানুষটিকে তিলে তিলে নির্জনতার মাঝে হারিয়ে যেতে দেখে আফনান আর চুপ থাকতে পারল না। প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার শক্তি জোগানোর জন্য মায়ের আঁচলের তলে আশ্রয় নিল সে। কিছু বলবি? আমি অধরাকে নিয়ে অনেক টেনশনে আছি মা। আমার কিচ্ছু ভালো লাগছে না। অধরাকে নিয়ে তো আমিও অনেক চিন্তিত আফনান। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। সব সময় কেমন যেন দূরে দূরে থাকে। ভালো করে কথাও বলে না আমাদের সাথে। খাওয়া দাওয়াও করে না ভালো করে। ধীরে ধীরে ওর মধ্যে এক বিষণ্ণতার ভাব জেগে উঠছে। কিন্তু এভাবে ওকে চলতে দিল তো হবে না মা। এরকম চলতে থাকলে আমরা তো ওকে হারিয়ে ফেলব। মা, আমি আগেই আমার সন্তানকে হারিয়েছি আর কাউকে হারাতে চাই না। অধরার কিছু হলে আমি বাঁচতে পারবো না মা। এখন আমি কি করব? তুমি বলো মা, কি করব আমি? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি মা? তুই জেরিনকে কল করে 2-3 দিনের জন্য আমাদের বাড়িতে আসতে বল। অধরা ছোটবেলা থেকে জেরিনের সাথে বড় হয়েছে। এই সময়ে জেরিনকে পাশে পেলে অধরার একটু ভালো লাগবে। আর জেরিন ওকে সামলাতে জানে। ও নিশ্চয় অধরাকে আবার আগের মতো করে দিতে পারবে। তুমি হয়তো ঠিকই বলছো মা। আচ্ছা, আমি এ বিষয়ে জেরিনের সাথে কথা বলবো। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আফনান তখনই জেরিন আর আহাদের বাসায় চলে গেল। অধরার অসুস্থতা আর জেরিনের প্রয়োজনীয়তার কথাটা ওদেরকে ভালো করে বুঝিয়ে বলল। আফনানের সব কথা শোনার পর জেরিন অধরাকে কয়েকদিন সঙ্গ দিতে রাজি হয়ে গেল। আহাদও এতে কোনো আপত্তি জানাল না। পরের দিন সকালবেলা জেরিন আফনানদের বাসায় চলে এলো। বাড়িতে আসা মাত্রই অতীতের নানা ধরনের হাস্যকর ঘটনা মনে করিয়ে অধরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। সারাদিনের সবটা সময় অধরাকে দিতে লাগল। এভাবেই দিন কাটতে কাটতে একটা সপ্তাহ গড়িয়ে গেল। আফনানের ভালোবাসায় আর জেরিন সহ পরিবারের সবার সহযোগিতায় অধরা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। সন্তানের শোকটা পুরোপুরি সে ভুলতে পারেনি, তবে অধরা বুঝতে পেরেছে যে থেমে থাকার নাম জীবন নয়, বরং সবকিছু হারিয়েও আবার উঠে দাঁড়ানোর নাম জীবন। একদিন রাতের বেলা খাবার খেতে খেতে তানিয়া বেগম বললেন, আফনান, অধরা, তোমাদেরকে কিছু বলার আছে। বলুন চাচি। অধরা, আমি আর ছোট কিছুদিনের জন্য আমাদের গ্রামের বাড়িতে যাব বলে ঠিক করেছি। কেন চাচি? তোমরা হঠাৎ গ্রামে যাবে কেন? সব ঠিক আছে তো সেখানে? আসলে আফনান, আমাদের গ্রামে যে জমিগুলো আছে সেগুলোর মালিকানা নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাই আর কি, আমাদেরকে কিছুদিন গ্রামে থাকতে হবে ওই সমস্যাগুলোর সমাধান করার জন্য। আমি গেলে হবে না মা?
না আফনান, তুই আর অধরা এখানেই থাক, আমরা ওখানে সব সামলে নেব, তুই চিন্তা করিস না। ঠিক আছে চাচি, তোমরা যেমনটি বলবে। তা কবে যাচ্ছ গ্রামে? কাল সকালেই আমরা বেরিয়ে যাব আফনান। আচ্ছা মা, তাহলে খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের দুজনের ব্যাগ গুছিয়ে দেব। ঠিক আছে অধরা। পরের দিন সকালবেলা আরিফা বেগম আর তানিয়া বেগম তাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। তার একটু পরেই আফনান অফিসের জন্য বেরিয়ে গেল। আফনানের চলে যাওয়ার পর অধরা জেরিনকে ওর বাসায় আসতে বলল। অধরা আজ একটু বাইরে যেতে চায়, কি যেন কেনাকাটা করার আছে মেয়েটার। আফনানকে ওর সাথে যেতে বলেছিল, কিন্তু আফনান আজ সারাদিন ব্যস্ত থাকবে বলে ওকে জেরিনের সাথে বাজারে যেতে বলল। জেরিন এলে অধরা ওকে সাথে নিয়ে বাজারের জন্য বেরিয়ে পড়ল। সাথে সেলিম চাচাকেও নিল। সারা সকাল বাইরে থেকে দুপুরের খাবারটাও তারা বাইরে খেল। খাওয়া শেষে তারা গাড়িতে উঠে পড়ল বাসায় যাবে বলে। গাড়ি চলতে চলতে হঠাৎ করেই থেমে গেল। কি হলো চাচা, হঠাৎ গাড়ি থামালেন কেন? সামনে অনেক বড় একটা ভিড়, গাড়ি নিয়ে আর এগুনো যাবে না। সেলিম চাচার কথা শুনে অধরা আর জেরিন সামনের দিকে তাকিয়ে দেখল, গাড়ি থেকে একটু দূরে কিছু মানুষ রাস্তায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। কিছু একটা হয়েছে মনে হচ্ছে ওখানে। আমারও তাই মনে হচ্ছে জেরিন। চল ওখানে গিয়ে দেখি। গাড়ি থেকে নেমে অধরা আর জেরিন সেই ভিড়ের দিকে এগিয়ে গেল। ভিড়ের কাছে এসে অধরা আর জেরিন দেখল একটা মেয়ে রাস্তায় পড়ে রয়েছে। হয়তো মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে, কারণ আশেপাশে রক্তের কোনো বিন্দুমাত্র নেই। আশেপাশের মানুষগুলো মেয়েটাকে শুধু দেখছে আর নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কথা আদান প্রদান করছে। কিন্তু কেউ মেয়েটির দিকে এগিয়ে যেয়ে তাকে সাহায্য করছে না। এই বিষয়টা অধররা খুব খারাপ লাগল। সবার উদ্দেশ্যে বলল, একটা মেয়ে এভাবে রাস্তায় পড়ে আছে আর আপনারা সবাই ওকে সাহায্য না করে উল্টো ওকে নিয়ে নানা ধরনের মন্তব্য করতে শুরু করে দিলেন। আপনাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিছু আছে নাকি নেই? প্রতি উত্তরে একটা লোক অধরাকে বলল, এসব আপনি কি বলছেন আপা? কে না কে রাস্তায় এসে পড়ে আছে তাকে সাহায্য করতে যেয়ে আমরা কেন আমাদের হাত নোংরা করব? আর তাছাড়া মহিলাটি যদি কোবো ফেরারি আসামি হয় তাহলে ওনাকে সাহায্য করতে গিয়ে তো আমরাও পুলিশের ঝামেলায় ফেসে যেতে পারি। না বাবা না, খাল কেটে কুমির ডাকার মতো কোনো ইচ্ছে আমাদের নেই। লোকটার কথা জেরিন ক্ষেপে গিয়ে বলল, আচ্ছা, কোনো অসহায় মানুষকে সাহায্য করা বুঝি খাল কেটে কুমির ডেকে আনা হলো? একটা কথা বলুন তো, ওই মেয়েটার জায়গায় আজ যদি আপনার পরিবারের কোনো মেয়ে এভাবে রাস্তায় পড়ে থাকত, আর তাকে কেউ সাহায্য না করে যদি এভাবেই তার পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকত, সেটা কি আপনার পরিবারের মেয়েটির জন্য খুব ভালো হতো? আরে উনি কোনো অপরাধী কি না সেটার থেকে বড় কথা হচ্ছে উনি একজন মানুষ। আর একজন মানুষ হিসেবে আপনারা তাকে সাহায্য করবেন না? আরে আপা, আপনাদের সমস্যা কি বলেন তো? মেয়েটিকে কি আপনারা চেনেন? না। তাহলে একটা অপরিচিত মেয়ের জন্য আমাদের সাথে ঝগড়া করছেন কেন? মেয়েটিকে দেখে যদি আপনাদের এতই খারাপ লেগে থাকে তাহলে আপনারাই ওনাকে হাসপাতালে নিয়ে যান। এভাবে অন্যদেরকে বলতে আসবেন না। লোকটাকে জেরিন আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু অধরা ওকে আটকে দিল। এদের সাথে কথা বপে কোনো লাভ নেই জেরিন। শুধু শুধু আমাদের সময় নষ্ট হবে। তার থেকে বরং আমরাই এই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাই। হুম, চল।
অধরা আর জেরিন ধরাধরি করে রাস্তায় পড়ে থাকা মেয়েটিকে গাড়িতে উঠালো আর সেলিম চাচাকে হাসপাতালের দিকে যেতে বলল। গাড়ি চলতে শুরু করল। অধরা আর জেরিন মেয়েটিকে নিজেদের মধ্যে নিয়ে বসল। হাসপাতালের দিকে যেতে যেতে অধরা বেশ কয়েকবার চোখে মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করল। শেষবারের বার মুখের উপর পানির ছিটা দিতেই মেয়েটি আধো আধো করে চোখ দুটি খুলল। অধরা, দেখ, মেয়েটির জ্ঞান ফিরেছে। তাই তো দেখছি। এই যে আপু, শুনছেন? এখন আপনার কেমন লাগছে? ভালো। আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। সেখানে গেলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। না না, আমি হাসপাতালে যেতে চাই না। আমি যাব না। আমি বাড়ি যাব। বাড়ি যাব আমি। হাসপাতালে যাব না, বাড়ি যাব। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মেয়েটি আবার জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটি তো আবার বেহুশ হয়ে গেছে। এবার কি হবে অধরা? ও তো হাসপাতালে যেতে চাই না, বাড়ি যেতে চাই। কিন্তু ওর বাড়ি কোথায় সেটা তো আমরা জানি না। মেয়েটিকে দেখে মনে হচ্ছে উনি বড় কোনো এক টেনশনের মধ্যে আছেন। শরীরের কোথাও তো কেটে যাওয়ার কোনো দাগ নেই। হয়তো এই টেনশনের কারণেই মেয়েটা মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে। জেরিন, আমি এই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে যাব। একটু রেস্ট করলেই হয়তো উনি ঠিক হয়ে যাবেন। দরকার পড়লে ডাক্তারকে বাসায় ডেকে নেব। তুই কি বলিস? মেয়েটাকে বাসায় নিবি? কিন্তু একটা অচেনা অজানা মেয়েকে বাসায় নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? ওনার সাথে তো কোনো ব্যাগপত্র পেলাম না। বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি কে আর কোথা থেকে এসেছে। তাহলে জেরিনের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে অবশেষে অধরা মেয়েটিকে এক রাতের জন্য ওর বাড়িতে রাখার সিদ্ধান্ত নিল। আফনানকে ফোন করে সবটা খুলে বলল। সবটা শোনার পর আফনানও মেয়েটাকে বাসায় রাখতে সম্মতি দিল। গাড়িটাকে ঘুরিয়ে আবার অধরাদের বাসার দিকে নেওয়া হল। অধরাদের বাসার গেস্টরুমে মেয়েটিকে রেখে জেরিন নিজের বাসার দিকে রওনা দিল। বিকালের দিকে মেয়েটির আবার হুঁশ ফিরে এলে সে নিজেকে একটি বিছানার উপরে আবিষ্কার করল। চারদিকে একবার চোখ বুলিয়ে মনে মনে ভাবল, আমি কোথায় আছি? আমি তো রাস্তায় ছিলাম। তারপর হঠাৎ মাথাটা ঘুরে গেল আর আমি সেখানেই পড়ে গেলাম। কিন্তু তারপর কি হলো? আমি এখানে এলাম কি করে? কে নিয়ে এসেছে আমাকে? আর এই রুমটা আমার এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে যেন আমি আগেও এখানে এসেছি। আমার মাথাটা এত ব্যথা করছে কেন? এমন সময় অধরা একটা ট্রে হাতে নিয়ে রুমে এলো। কে আপনি? আপনি কি আমাকে এখানে এনেছেন? জি, আমিই আপনাকে এখানে এনেছি। আমার নাম অধরা। আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? ভালো। তবে মাথাটা খুব ধরেছে। আমি কি তাহলে ডাক্তার ডাকব? না না, আপনাকে ডাক্তার ডাকতে হবে না। আমার খুব ঘুম পাচ্ছে। আমি একটু ঘুমাতে চাই। একটু ঘুমালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তবে ঘুমানোর আগে এই খাবারটা একটু খেয়ে নিন। আমি আপনাকে মাথা ব্যথার ওষুধ দিয়ে যাচ্ছি।
খাবারটা খেয়ে ওষুধটা নিয়ে ঘুম পড়লে আপনার কাল সকালে ভালো লাগবে। খাবার আর ওষুধটা রেখে যান। আমি খেয়ে নেব। অধরা খাবারের ট্রেটা রেখে নিজের ঘরে চলে গেল। সেখান থেকে ওষুধ এনে মেয়েটার কাছে রাখল। মেয়েটার পরিচয় জানার অনেক ইচ্ছা ছিল অধরার, কিন্তু মেয়েটার অসুস্থ মুখ দেখে আর কিছু জিজ্ঞেস করল না। সন্ধ্যার একটু পরে আফনান অফিস থেকে বাসায় এলো। নিজের রুমে এসে জামাকাপড় ছাড়তে ছাড়তে অধরা ওর সামনে এসে হাজির হল। তুমি তো বলছিলে কোনো এক মেয়েকে নাকি আমাদের বাসায় নিয়ে এসেছ। তা কোথায় সে? আর এখন কেমন আছে? মেয়েটি ভালো আছে। নিচের গেস্ট রুমে ঘুমাচ্ছে। মেয়েটির নাম কি? কোথায় থাকে? সেসব কিছু জানতে পারলে? না। মেয়েটি বেশি কথা বলতে পারছে না, তাই আমিও আর জোর করিনি। পরে সব শুনে নেব। মেয়েটির যখন এতই শরীর খারাপ তখন একটা ডাক্তারকে বাসায় ডেকে নিতে। আমিও ডাক্তার ডাকতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটি সে সময় নিষেধ করেছিল বলে আর ডাকা হয়নি। আচ্ছা, আজ রাতটা একটু দেখি। যদি মেয়েটি আজকের মধ্যে সুস্থ না হয় তাহলে কাল সকালে ডাক্তারকে ডাকা যাবে। ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া শেষে আফনান বাড়ির মেইন দরজাটা বন্ধ করে গেল। কিন্তু দরজাটা বন্ধ করার পর আফনান যখন নিজের রুমের দিকে যেতে লাগল, তখন ওর চোখ গিয়ে পড়ল গেস্ট রুমের দরজার উপর। রুমটির দরজাটা অর্ধেকের বেশি ফাঁক হয়ে আছে আর রুমের লাইটগুলোও সব ঝালানো। লাইটের আলোর কারণে অসুস্থ মেয়েটির ঘুমে সমস্যা হতে পারে এই ভেবে আফনান ওই রুমের দিকে পা বাড়ালো লাইটগুলো বন্ধ করে দেবে বলে। দরজা দিয়ে রুমে ঢোকা মাত্রই আফনানের চোখ দুটি চলে গেল রুমের মধ্যে থাকা ঘুমন্ত মেয়েটির উপরে। মেয়েটিকে দেখে আফনান সেখানেই দাঁড়িয়ে পড়ল। এক চুলও আর নড়ল না। অস্ফুট স্বরে বলে উঠল, আরোহী। আরোহীকে নিজের বাড়িতে শুয়ে থাকতে দেখে আফনানের দুনিয়াটাই যেন এলোমেলো হয়ে গেল। সেখানে কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে এলো। ঘরে আসা মাত্রই অধরার নজর গিয়ে পড়ল আফনানের উপরে। আফনান, কি হয়েছে? তোমাকে এরকম দেখতে লাগছে কেন? শরীর খারাপ লাগছে কি? আফনান অধরার চোখে চোখ রেখে আস্তে আস্তে বলল, এটা তুমি কি করলে অধরা? কি করলে এটা তুমি? কি করেছি আমি? বলো আফনান, কি করেছে অধরা? তুমি এ কাকে বাসায় আনলে? কাকে মানে? তুমি কি ওই মেয়েটাকে চেনো? অধরার প্রশ্ন শুনে আফনান এবার মাথাটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। কি হলো? চুপ করে আছো কেন? বলো না, তুমি কি ওই মেয়েটাকে চেনো? কি নাম উনার? শুধু আমি নই, তুমিও ওই মেয়েটাকে খুব ভালো করে চেনো, তবে কখনো ওকে চোখে দেখোনি। মানে? আরোহী। তুমি আরোহীকে এ বাড়িতে এনেছো অধরা। কথাটা বলেই আফনান অধরার চোখে চোখ রাখল। আরোহীর নাম শুনে অধরার মুখটা হা হয়ে গেল। আর কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ রুমের মধ্যে দাঁড়িয়ে থেকে আফনান খাটে এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। তবে শুতে শুতে অধরাকে বলল, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। যার এ বাড়িতে আসার ছিল সে এসে গেছে। তবে আমি চাই না সে বেশিদিন এখানে থাকুক। তাই কাল সকাল হলেই মেয়েটিকে এখান থেকে চলে যেতে হবে।
তুমি ওকে এ বাড়িতে এনেছিলে আর তুমি ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলবে, তাও আবার কালকেই। আফনান এবার রুমের লাইটটা বন্ধ করে দিল। পরের দিন সকালবেলা আফনান আজ তাড়াতাড়ি অফিস চলে গেছে। এ বাড়িতে আরোহীর উপস্থিতিটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই সাত সকালে বাড়ি ছেড়ে দূরে চলে গেল। তবে যাওয়ার আগে অধরাকে গতকাল রাতের কথাগুলো আবার মনে করিয়ে দিয়ে গেল। সকাল ৯টা নাগাদ আরোহীর ঘুম ভেঙে যায়। শরীরটা এখন বেশ ভালো লাগছে তার। না, এখানে এভাবে পড়ে থাকলে হবে না, আমাকে আমার ব্যবস্থাটা এবার করতে হবে। শরীর তো এখন ভালোই আছে, এখনই আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তবে চলে যাওয়ার আগে ওই মেয়েটির সাথে একবার একটু দেখা করতে হবে। কি যেন নাম বলেছিল মেয়েটা? হ্যাঁ, অধরা। ওকে এখন একটা ধন্যবাদ দিয়েই এখান থেকে চলে যাব। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে আরোহী নিজের বিছানা থেকে উঠে গেল। তবে রুম থেকে বাইরে আসা মাত্রই আরোহীর চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ কি দেখছে সে? আরজেদ ম্যানশন, যে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য আরোহী প্রতারণার আশ্রয় নিয়েছিল, আজ আবার সেই বাড়িতেই চলে এলো, তাও আবার নিজের অজান্তে। মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে আরোহী ভালো করে বাড়িটাকে দেখতে লাগল। না, তার কোনো ভুল হচ্ছে না, এটা আফনানেরই বাসা। যদিও দেওয়ালের রঙগুলোর পরিবর্তন করা হয়েছে, বাড়ির কিছু সাজসজ্জারও পরিবর্তন করা হয়েছে, কিন্তু বাড়ির প্রকৃত গঠনটা তো আর বদলে যায়নি, সেটা একই আছে। হ্যাঁ, এই সেই বাড়ি যেটাকে আপন করে নেওয়ার জন্য আরোহী একসময় নিজের মনের সাথে দিন রাত লড়াই করেছিল। যদিও সে লড়াইটা জেতার আগেই যুদ্ধের ময়দান ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এটা কি দেখছি আমি? এটা কি করে সম্ভব? আমি এ কোনো বাড়িতে আছি? এটা তো আফনানদের বাসা। তাহলে ওরা সব কোথায়? আর ওই মেয়েটাই বা কে ছিল? কি সম্পর্ক ওর আফনানদের সাথে? আমি মিসেস আফনান আরজেদ, মি আফনান আরজেদের একমাত্র বউ আর এ বাড়ির বৌমা। পাশ থেকে অধরার কথাগুলো কানে আসতেই আরোহী অধরার দিকে ঘুরল। নিজের পরিচয় জেনে মেয়েটা যে অনেক অবাক হয়েছে সেটা অধরা দিব্যি বুঝতে পারল। মিসেস আরজেদ মানে আফনান আবার বিয়ে করেছে? কেন বলুন তো? দ্বিতীয় বিয়ে না করার কি কোনো বিশেষ কারণ ছিল? না, তা কেন থাকবে? আমি তো এমনি বলছিলাম। জীবনে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই একটা সাথীর প্রয়োজন হয়, যার হাত ধরে জীবনের প্রতিটি মুহূর্তকে রঙিন করা যায়, যার চোখে নিজের জন্য ভালোবাসা আর আস্থা দেখা যায়। আফনানের ক্ষেত্রেও এই প্রয়োজনগুলো নিশ্চয় ভিন্ন নয়। ভালোবেসে একবার ঠকেছে বলে এমনটা তো নয় যে পৃথিবীর প্রতিটা মানুষ ওকে ঠকাবে। কি তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি জানেন আমি কে? জানি, আপনার নাম আরোহী। আমার স্বামীর প্রাক্তন স্ত্রী আপনি। আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, তাই গতকাল রাস্তায় আপনাকে দেখে চিনতে পারিনি। পরে আফনান আমাকে জানালো যে আপনিই আরোহী। ওহ, চিনতেন না বলেই সাহায্যটা করলেন। যদি চিনতেন তাহলে এই সাহায্যটা আর পেতাম না, তাই না? মোটেও তা নয়। আপনার উপরে তো আমার কোনো রাগ নেই। তাহলে বিপদের সময় আপনাকে কেন সাহায্য করব না? একবার যখন সাহায্য করেছি তখন বারবার করব। আপনি সত্যিই আমাকে অনেক সাহায্য করেছেন। আপনি যদি কাল না থাকতেন তাহলে যে আমার কি হতো? ধন্যবাদ বলে ছোট করব না আপনাকে। তবে দোয়া করব আল্লাহ যেন আপনাকে অনেক সুখী রাখেন। আচ্ছা,
আজ তবে আমাকে বিদায় দিন। মানে, আপনি কি এখন চলে যাবেন নাকি? জি, আমাকে এখন যেতে হবে। কিন্তু এভাবে কি করে চলে যাবেন আপনি? সকালের খাবারটা খেয়ে তারপরে যান। না, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর কষ্ট দিতে চাই না। এতে কষ্টের কি আছে? আসুন তো, খেয়ে দিয়ে তারপরে যাবেন। না অধরা, আমাকে এখনই যেতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে। ঠিক আছে। ভালো থাকবেন আপনি। আপনিও। অধরার কাছ থেকে বিদায় নিয়ে আরোহী আরজেদ ম্যানশন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরোহী অনেক কিছু ভাবতে লাগল। তার সাথে এসব কেন হলো, হওয়ার কি দরকার ছিল, এবার সে কি করবে না করবে, এই সব নিয়ে ভাবতে লাগল। ভাবতে ভাবতে আরোহী রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করল। ব্যস্ত সড়ক, চোখের নিমিষেই বহু গাড়ি রাস্তাটি পার করে চলে যাচ্ছে। হঠাৎ একটি গাড়ি বেশ দ্রুত গতিতে আরোহীর দিকে আসতে লাগল। সামনে থেকে এত দ্রুত একটি গাড়ি নিজের দিকে আসতে দেখে আরোহী ক্ষণিকের জন্য নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলল। এক জায়গাতেই দাঁড়িয়ে রইল সে। একটুও নড়তে পারল না। তবে দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি হঠাৎই তার সামনে এসে থেমে গেল। গাড়িটা থেমে যাওয়ার পর আরোহীর বোধশক্তি যখন ফিরে এলো তখন সে বুঝল যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে থেকে সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। নিমিষেই আরোহীর মুখে মৃত্যুর ভয় ছেপে গেল। নিজের পেটটাকে দুই হাতের বাহুডোরে বেঁধে নিয়ে আরোহী তাড়াতাড়ি করে সে গাড়ির সামনে দিয়ে চলে যেতে লাগল। তবে চলে যেতে যেতেও যাওয়া হল না তার। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আরোহীর দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওহ মাই গড, এ আমি কাকে দেখছি? আরোহী, তুমি এখানে কি করছো? দিশা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি? ভালো। তুমি হঠাৎ এখানে কেন? দেশে কবে এলে? গতকাল সকালে এসেছি। আচ্ছা, আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন কথা বলছি? চলো, আমরা আমার গাড়িতে গিয়ে বসি। তোমার এখন কোনো তাড়া নেই তো? না। ওকে, তাহলে চলো। আরোহী আর দিশা গিয়ে গাড়িতে বসল। গাড়ি চালাতে চালাতে দিশা বললে না তো আরোহী, হঠাৎ এ দেশে পা বাড়ালে কেন? আরোহী একটু মলিন হেসে বলল, মন চাইছিল তাই। কেন জানি না, হঠাৎ এদেশের কথাটা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। তার মানে ঘুরতে এসেছ, তাই তো? হুম। সঙ্গে রাফসানও এসেছে নিশ্চয়। কোথায় ও? রাফাসানের কথা শোনা মাত্রই আরোহীর মুখটা অন্ধকার হয়ে গেল। জানালার দিকে মুখ ঘুরিয়ে বলল, না দিশা, রাফসান এখানে আমার সাথে আসেনি। ও কিছু বিজনেসের কাজ ব্যস্ত আছে, তাই আমি নিজেই চলে এলাম। ভালো ভালো। তা রাত কোথায় কাটালে? আরজেদ ম্যানশন, আফনানের বাসায়। আরোহীর কথা শুনে দিশার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল। হঠাৎ এভাবে ব্রেক করাই আরোহী সামনের দিকে বেশ অনেকখানি ঝুঁকে গেল। আহ দিশা, এটা কি করলে? এভাবে কেউ গাড়ি থামায়? আমি কি করলাম সেটা ছাড়ো, তুমি এখন কি বললে সেটা ভাবো। মানে? মানে, তুমি কাল আফনানের বাসায় ছিলে? হ্যাঁ। আরোহী এবার দিশাকে সবকিছু খুলে বলল। আমি নিজেই জানতাম না যে আমি আফনানের বাসায় আছি। আজ সকালেই সেটা জানতে পারলাম। দিশা এবার মনে মনে বলল, এটাকেই বলে ভাগ্য। আরোহী ওদিকে হাজবেন্ডকে ছেড়ে এসে এদিকে এক্স হাজবেন্ডের ঘরে এসে উঠেছে।
আর আমি যে ওই বাড়ির বউ হওয়ার জন্য এতদিন ধরে এত কিছু করলাম সেটার কিছুতেই কিছু হলো না। সবই আমার পোড়া কপাল। কি হলো দিশা? কি ভাবছো? না, কিছু না। দিশা আবার গাড়ি চালানো শুরু করলো। জানো দিশা, আমি আজ একটা জিনিস জেনে অবাক হয়েছি। অধরা নাকি আফনানের ওয়াইফ। কিন্তু এটা কি করে হলো? অধরা তোমার জায়গাটা কি করে নিল? আমাদের মধ্যে তো একটা ডিল হয়েছিল যে তুমি আমাকে রাফসানের সাথে এদেশ ছেড়ে পালাতে সাহায্য করবে আর তার বিনিময়ে আমি আফনানাকে ডিভোর্স দিব যাতে তুমি ওকে বিয়ে করতে পারো। কি মনে আছে সে কথা? আরোহীর কথা শুনে দিশা অতীতের পাতায় ডুব দিল। ঘটনাটা ঘটেছে আফনান আর আরোহীর বিয়ের 2 দিন পরেই। একদিন সন্ধ্যাবেলায় দিশা আরোহীর রুমে এলো। রুমে ঢোকা মাত্রই দরজাটা বন্ধ করে দিল। আরে দিশা, তুমি এখানে? হুম, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। বেশ বেশ, বসো তবে। দিশা আরোহীর সাথে সোফায় বসল। কেমন আছো আরোহী? ভালো। তুমি? আমি তো ভালোই আছি। কিন্তু 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 তুমি কি সত্যিই এখানে ভালো আছো আরোহী? এটা কেমন প্রশ্ন দিশা? আমি কেন ভালো থাকব না? এখানে সবাই আমাকে কত আদর করে। মা, চাচি ওনারা তো আমাকে সবসময় নিজের মাথায় করে রাখে। অনা সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। এখানে সবাই আমাকে খুব ভালোবাসে দিশা। আমি ভালো আছি, সত্যি। আর তুমি কাকে ভালোবাসো আরোহী? আফনানকে নাকি রাফসানকে? তুমি এ বাড়ির সবার ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছ, শুধু তোমার প্রতি রাফসানের ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছ না। কিন্তু কেন? এসব তুমি কি বলছো দিশা? তুমি আমার আর রাফসানের ব্যাপারে কি করে জানলে? তোমাদের এই বিষয়টা তো আমি তোমার বিয়ের আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তখন তোমাকে বা অন্য কাউকে কিছু বলিনি। আমি ভেবেছিলাম তুমি আফনান আর রাফসানের মধ্যে তোমার ভালোবাসাকে বেছে নিয়ে আফনানের সাথে এই বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তুমি তেমন কিছুই করনি। কিভাবে এই বিয়েটা আমি ভেঙে দিতাম দিশা? কিভাবে নিজের ভালোবাসাকে বেছে নিতাম আমি? আব্বু আমাকে বলেছিলেন যে আমি যদি আফনানকে বিয়ে না করি তাহলে আমাকে নাকি তার মরা মুখ দেখতে হবে। আমি কিভাবে আমার আব্বুর মৃত্যুর কারণ হতাম বলো তো? মানছি, আঙ্কেল তার মৃত্যুর কথা বলে তোমাকে এই বিয়েতে রাজি করিয়েছে। কিন্তু তোমাদের এই ব্যাপারটা তুমি আফনানকে বলতে পারতে। ও যদি তোমাদের ব্যাপারটা জানতো তাহলে কখনোই এই বিয়েটা করত না। হয়তো তুমি ঠিক বলেছ দিশা। আমার এসব কিছু আফনানকে বলে দেওয়া উচিত ছিল। কিন্তু বিশ্বাস করো দিশা, আমি আফনানের সাথে এ বিষয়ে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওকে কিছু জানাতে পারিনি। জানি না কেন সত্যিটা আমি ওকে কোনোভাবেই বলতে পারিনি। কিন্তু এভাবে তুমি বাঁচবে কি করে আরোহী? তোমার মনের সবটুকু জায়গা নিয়ে শুধু রাফসান আছে। তাহলে তুমি আফনানকে কি করে ভালোবাসবে? আর যদি ওকে ভালোবাসতে না পারো তাহলে ওকে সুখী রাখবে কি করে? নিজে ওর সাথে সুখী থাকবে কি করে? আমার কথা মানো আরোহী। এখনো সময় আছে। তুমি চাইলেই সবকিছু ঠিক হয়ে যেতে পারে। কি বলতে চাইছো তুমি? আরোহী, ভেঙে ফেলো তোমার আর আফনানের এই মিথ্যা সম্পর্কটাকে। রাফসানের হাত ধরে পালিয়ে যাও ওর সাথে। কি বলছো তুমি দিশা? পালিয়ে যাব? ছেড়ে দেব আফনানকে? হ্যাঁ।
না দিশা, আমি এমনটা করতে পারবো না। রাফসানের সাথে পালিয়ে যেয়ে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। আফনান আমাকে অনেক ভালোবাসে। আমি ওর ভালোবাসাকে এভাবে ঠকাতে পারবো না। এ বাড়ির সবাইকে এভাবে কষ্ট দিতে পারবো না আমি। না না, আমি এরকম করব না। আরোহী, সবসময় শুধু অন্যের কথা ভাবলেই কিন্তু চলে না। কখনো কখনো অন্যদের জন্য নিজের কথাটাও একটু ভাবতে হয়। তোমার কি মনে হয় আফনান কখনো তোমার আর রাফসানের সম্পর্কের ব্যাপারে জানবে না? অবশ্যই জানবে। এক না একদিন আফনান সবকিছু জানতে পারবে। আর আমি তো আফনানকে খুব ভালো করে চিনি, তাই বলতে পারি যে আফনান যখন তোমাদের বিষয়ে জানতে পারবে তখন ও নিজেকেই ঘৃণা করতে শুরু করবে। কারণ আজ শুধুমাত্র ওর জন্য তুমি আর রাফসান আলাদা হয়ে গেছ। বলো আরোহী, তুমি কি চাও যে আফনান তোমার জন্য নিজেকে ঘৃণা করুক? তোমার কারণে আফনান ভবিষ্যতে কষ্টের সাগরে ডুবে যাক, এটা কি তুমি চাও? না দিশা, আমি এসব চাই না। তবে আমি লোক ঠকানো কাজ করতে পারবো না। আফনান পরে যখন সবকিছু জানবে তো জানবে, কিন্তু আমি এভাবে ওকে ছেড়ে রাফসানের হাত ধরে চলে যেতে পারবো না। বাহ আরোহী, বাহ! এই তাহলে তোমার ভালোবাসা? তুমি তোমার দূরের লোকদের কষ্ট দিতে চাইছো না, কিন্তু যে তোমার সবথেকে কাছের লোক, তোমার ভালোবাসা সেই রাফসান যে কতটা কষ্ট পাচ্ছে কই, তার হিসেব তো তুমি নিচ্ছ না। তোমার থেকেও বেশি কষ্ট আজ ওর হচ্ছে আরোহী। তুমি তো বউ সেজে সারাটা সময় চুপচাপ বসেছিলে, কিন্তু রাফসান মুখে মিথ্যা হাসির মুখোশ পরে সারাক্ষণ হৈহুল্লোড় করে ঘুরে বেরিয়েছে সব জায়গায়। সবাই জানে রাফসান ওর বন্ধুর বিয়ে খেতে এসেছে, কিন্তু কেউ এটা জানে না যে রাফসান ওর প্রেমিকার বিয়ে খেতে এসেছে। জানো আরোহী, আমরা 5 জন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের মধ্যে রাফসান আর আফনান ছিল একে অপরের সবথেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই দুজনে যা করত সব একসাথে করত, যা করত একে অপরের জন্য করত। বলতে পারো একে অপরের খুশির জন্য ওরা নিজেদের জীবনটাও বের করে দিতে পারত। ঠিক এতটাই গভীর বন্ধুত্ব ছিল ওদের। অবশ্য সেই বন্ধুত্ব এখনও তেমনই আছে। আমি জানি এসব কিছুর জন্য রাফসানের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তবুও সবার সামনে খুশি একটা মিথ্যা নাটক করে চলেছে ও। কারণ রাফসান কখনোই আফনানকে দুঃখ পেতে দেখতে পারবে না। আর তাছাড়া তুমিও তো ওকে এসব কাউকে বলতে নিষেধ করেছ। আরোহী, ভালোবাসার অধিকার সবার আছে। ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন কাটানোরও অধিকার সবার আছে। তোমারও আছে। আমার কথাটা মেনে নাও আরোহী। ছেড়ে দাও আফনানকে। কিন্তু আমি যদি আফনানকে ছেড়ে দিই তাহলে ওর কি হবে? আফনানও তো ভেঙে পড়বে। খুব কষ্ট পাবে। আমাকে ঘৃণা করবে, রাফসানকে ঘৃণা করবে। আফনানকে আমি সামলে নেব আরোহী। আসলে কেউ জানে না, কিন্তু আমি আফনানকে খুব ভালোবাসি। কখনো ওকে বলা হয়নি, তবুও আমি ওকে ভালোবাসি। তাই তুমি চলে যাওয়ার পরে আমি আফনানের জীবনে এসে ওকে সামলে নেব। কথা দিচ্ছি। কি বললে? তুমি আফনানকে ভালোবাসো? হুম। অনেক বছর ধরে আমি ওকে ভালোবাসি। কিন্তু আজ এসব কথা আমি তোমাকে এজন্য বলছি না যে আমি আফনানকে পেতে চাই। না, একদম না। সেরকম কিচ্ছু না। আমি শুধু চাই তুমি আর রাফসান একসাথে থাকো, ভালো থাকে। আমি রাফসানের মুখে হাসি দেখতে চাই। আরোহী, নিজের কথাটা না হয় ভাবলে না,
রাফসানের কথাটা তো একবার ভাবো। কিন্তু দিশা। আর কোনো কিন্তু না আরোহী। তোমাদের এক হওয়ার সময় এসে গেছে এবার। কাল সকালে আন্টিরা আর অনা তোমার কাছে তোমার রিসিপশনের কথা বলতে আসবে। তখন তুমি ওনাদেরকে বলবে যে তুমি রিসিপশনের আগে আফনানের সাথে কোথাও একটু ঘুরে আসতে চাও। ইটস লাইক হানিমুন, ইউ নো। হোয়াট? রিসিপশনের আগে আফনানের সাথে ঘুরতে যাব আমি? কিন্তু কেন? আরোহী, তোমাদের রিসিপশনটা যদি একবার হয়ে যায় তাহলে তুমি আর কখনো এখান থেকে মুক্তি পাবে না। তাই রিসিপশনের আগেই তোমাকে এখান থেকে পালাতে হবে। আমার সব প্ল্যান রেডি। তুমি একদম চিন্তা করো না। আফনানের সাথে ঘুরতে যাওয়ার আগেই আমি তোমাকে রাফসানের হাতে তুলে দেব। ঠিক আছে? হুম। আরোহীর সাথে আরো কিছুক্ষণ কথা বলে দিশা রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে মনে মনে ভাবল, অবশেষে তোমাকে রাজি করাতে পারলাম আরোহী। অল থ্যাঙ্কস টু রাফসান। যদি ও গতকাল আমাকে তোমাদের এই সম্পর্কের কথাটা ভুল করে বলে না ফেলতো তাহলে আমি কখনোই এই প্ল্যানটা করতে পারতাম না। এবার আরোহী আফনানের জীবন থেকে বেরিয়ে যাবে আর আমি গিয়ে ওর জায়গাটা দখল করব। ইস! দিশা এবার আরোহীকে বলল, সবই আমার দুর্ভাগ্য আরোহী। আফনানকে এতটা ভালোবেসেও আমি ওকে পেলাম না। তবে সেই আফসোস এখন আর আমার নেই। কারণ এখন আমার জীবনে এমন কেউ এসেছে যে আমাকে খুব ভালোবাসে। সত্যি? হুম। তুমি বোধহয় একটা কথা জানো না যে আমার বিয়ে হয়ে গেছে? হোয়াট? তোমার বিয়ে হয়ে গেছে। কিন্তু কবে? আর কার সাথে? এই তো সপ্তাহখানেক হলো বিয়েটা সারলাম। আসলে আরও আগে করার ইচ্ছা ছিল, কিন্তু মাঝে একটা সমস্যা এসে গেছিল তাই আর কি। ছেলের নাম নিলয়। একজন বিজনেসম্যান। নতুন জীবনের অনেক অনেক শুভকামনা রইল। আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি। তোমাকে আর রাফসানকে আমাদের বিয়েতে ইনভাইট করার অনেক ইচ্ছা ছিল আমার। কিন্তু কিভাবে করতাম? তোমরা তো কারোর টাচেই ছিলে না। আরোহী, আমিই তো তোমাদেরকে এক হতে সাহায্য করেছিলাম, আমার সাথে তো তোমাদের একটু যোগাযোগ রাখা উচিত ছিল। আইম সরি দিশা। প্লিজ, এভাবে মন খারাপ করো না। আসলে রাফসান চেয়েছিল আমরা কিছু সময় সবার কাছ থেকে একটু আড়ালে থাকি। যখন সবাই এক এক করে আমাদেরকে মেনে নিবে তখন আমরা আবার সবার মাঝে ফিরে আসব। কথা বলতে বলতে দিশা একটা ব্যাংকের সামনে এসে গাড়ি থামাল। আরোহী, তুমি একটু গাড়িতে বসো। আমার এই ব্যাংকে কিছু কাজ আছে। যাব আর আসব। হুম। ঠিক আছে। দিশা গাড়ি থেকে নেমে ব্যাংকের ভেতরে চলে গেল। দিশার ব্যাংকে ঢোকার কিছুক্ষণ পরেই ওর ফোনটা বেজে উঠল। দিশা সাথে করে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই ওর ফোনটা গাড়িতেই পড়ে আছে। আরোহী দিশার ফোনটা হাতে নিয়ে দেখল একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসছে। আরোহী কলটা রিসিভ করল না। রিং হতে হতে একসময় কলটা কেটে গেল। মিনিট 5 মধ্যে 8 বার ওই নাম্বার থেকে কল এলো দিশার ফোনে। শেষবারের বার কল হতেই আরোহী ভাবল, আবার কল দিয়েছে? কিন্তু কেন? এত তাড়া কিসের মানুষটার? দিশাও তো এদিকে আসছে না। কলটা কি রিসিভ করব? না না।
এভাবে অন্য একজনের ফোন রিসিভ করা ঠিক হবে না। কিন্তু মানুষটা তো অনেকবার কল দিয়েছে, হয়তো ইমার্জেন্সি কোনো কিছু হবে। না, কলটা রিসিভ করেই নিই। যেই ভাবা সেই কাজ। কিন্তু ফোনটা রিসিভ করে আরোহী কিছু বলতে তার আগেই ফোনের ওপাশ থেকে একজন লোক বলল, দিশা ম্যাডাম, কতবার কল দিলাম আপনাকে, আমার ফোন রিসিভ করছিলেন না কেন? আচ্ছা শুনুন, আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি আপনার অফারে রাজি। আজ সন্ধ্যাবেলায় আমি মিসেস আফনান আরজেদকে মেরে ফেলব। আপনি শুধু আমার 60 লাখ টাকাটা রেডি রাখবেন। কেমন? রাখছি। আরোহীর কিছু বলার আগেই লোকটা ফোন কেটে দিল। ফোন কেটে যাওয়া মাত্রই আরোহীর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কি হলো এটা? এ কি শুনলাম আমি? লোকটা কাউকে মেরে ফেলার কথা বলছিল। কিন্তু কাকে? মিসেস আরজেদকে? মিসেস আরজেদ তো অধরা। কিন্তু লোকটা অধরাকে কেন মারতে চাইবে? আর ওকে মারার কথাটা লোকটা দিশাকে ফোন করে কেন বলল? হে আল্লাহ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এ বিষয়টা নিয়ে আমি কি দিশার সাথে একবার একটু কথা বলবো? কথা বলাটা কি ঠিক হবে? এমন সময় আরোহী দেখল দিশা ব্যাংক থেকে বেরিয়ে গাড়ির দিকে আসছে। দিশাকে আসতে দেখে আরোহী নিচে পড়ে থাকা ফোনটা তুলে আগের জায়গায় রেখে দিল আর নিজে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। এদিকে দিশা গাড়িতে উঠে আরোহীর দিকে তাকিয়ে রইল। কি হলো আরোহী? তোমাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি দিশা। আচ্ছা শোনো, আমাকে একটা সাহায্য করে দেবে? হ্যাঁ, অবশ্যই করব। বলো, কি করতে হবে? আমাকে একটু সামনের বাস স্টপে নামিয়ে দেবে প্লিজ। আমি ওখান থেকে বাসে চলে যাব। তুমি এখন বাসে করে কোথায় যাবে? আমার এক বান্ধবীর বাসায় যাব। ঠিক আছে, চলো। গাড়ি চলছে তো চলছে। এমন সময় আরোহী দিশাকে বলল, আচ্ছা দিশা, এই অধরাকে তোমার কেমন লাগে? মানে, মেয়েটা কেমন? ভালোই। দেখতে সুন্দর, গুণে ভারী, আর সবথেকে বড় কথা আফনানকে অনেক ভালোবাসে। আর আফনান? আফনানও কি? মানে, আমি বলতে চাইছি যে, ওদের কি লাভ ম্যারেজ নাকি? হ্যাঁ, লাভ ম্যারেজ। আর আফনানও অধরাকে খুব ভালোবাসে। জানো, নিলয় অধরা আর আফনানকে খুব পছন্দ করে। সময় সুযোগ পেলেই ওদের গল্প শুরু করে দেয়। বাহ, ভালো তো। হঠাৎ দিশা বেশ গম্ভীর হয়ে বলল, একটা কথা জানো আরোহী, অধরার ভাগ্যটা খুব ভালো। কেন? এভাবে কেন বলছো? ওর সাথে আজ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে। অনেক দুর্ঘটনার শিকার হয়েছে ও। কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো ভাবে ঠিক বেঁচে যায় মেয়েটা। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এতদিনে ঠিক উপরে চলে যেত। কিন্তু অধরা দিব্যি বেঁচে আছে। হয়তো আল্লাহর রহমত ওর সাথেই থাকে। ওই যে কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। অধরার সাথে হয়তো সেই একই ঘটনা ঘটে। হতে পারে। তবে মৃত্যু তো একদিন সবারই হবে। আল্লাহ নিজেই এটা ঘোষণা করেছেন। তাই অধরাকেও মরতে হবে, আজ হোক বা কাল। কথাগুলো বলতে বলতে দিশার মুখের ভাবটাই পাল্টে গেল, যা আরোহীর চোখ এড়াল না।
দিশা মন দিয়ে গাড়ি চালাতে লাগল। আর এদিকে আরোহী ওই অচেনা লোকটার বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগল। আরোহী, শুনতে পাচ্ছ? কোথায় হারিয়ে গেলে? দিশার ডাকে আরোহীর ঘোর ভাঙল। কিছু বলছো দিশা? হ্যাঁ, এসে গেছি আমরা। ওহহ। আরোহী গাড়ি থেকে নেমে দাঁড়াল। আরোহী, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, তাহলে পরে যোগাযোগ করতে পারব। দিশার কথা শুনে আরোহী চুপ হয়ে গেল। হঠাৎই বলল, আমার তো নতুন নাম্বার দিশা, সেটা এখন মুখস্থ নাই। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সময় পেলে আমিই তোমাকে ফোন দিব। আরোহীর কথা শুনে দিশা একটা কার্ড ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে, সময় পেলে অবশ্যই কল দিবে। হুম, আমি এবার আসি, তুমি ভালো থেকো। তুমি। আরোহীকে বাস স্টপে নামিয়ে দিয়ে দিশা গাড়ি ঘুরিয়ে বাসার দিকে যেতে লাগল। যেতে যেতে মনে মনে ভাবল, নিজেকে একটা কথা দিয়েছিলাম অধরা, তোমাকে আমি শেষ করবই। আর সেই কথাটা রাখার জন্য আমি আবার একবার হাজির হয়েছি। তোমাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাব না অধরা। তাই তুমি যতক্ষণ পর্যন্ত না মরছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মারার চেষ্টা করতে থাকব। আমার কোনো না কোনো চেষ্টা এক না একদিন তো অবশ্যই সফল হবে। তুমি তো মরবেই। এদিকে বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোহী ওই লোকটার বলা কথাগুলো আবার ভাবতে লাগল। আচ্ছা, ওই লোকটার কথাগুলো যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি ওই লোকটা অধরাকে মারার চেষ্টা করে, তাহলে তো অধরাকে আগে থেকে এ বিষয়ে জানানো উচিত। যদি সত্যি সত্যি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? কিন্তু আমি কি করে সবটা অধরাকে এখন জানাবো? আমার কাছে তো কোনো ফোন নেই, আর তাছাড়া অধরার কোনো নাম্বারও তো আমার কাছে নেই। এবার কি হবে? অধরাকে সবটা জানাতে গেলে আমাকে তো এখন ওই বাসায় যেতে হবে। কিন্তু আমার কি আবার ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে? না না, আমি ওই বাড়িতে আর যাব না। আর লোকটার কথাগুলো যে সত্যি হবেই তার তো কোনো মানে নেই। হতে পারে আমি সে সময় ভুল কিছু শুনে ফেলেছি। লোকটা হয়তো অন্য কিছু বলতে চাইছিল আর আমি। হ্যাঁ, এটাই হবে হয়তো। তা না হলে অধরাকে কেউ কেন মারতে চাইবে? কার কি ক্ষতি করেছে ও? কিন্তু এতটা ভুল শুনলাম আমি। সেটা কি করে হতে পারে? ওই লোকটা তো স্পষ্ট অধরাকে মারার কথা বলল। দিশার কাছে আবার টাকাও চাইল। তবে কি দিশা আর সত্যি সত্যিই অধরাকে মেরে ফেলবে? কিন্তু দিশা তো আফনানের বন্ধু, অনেক ভালো বন্ধু। তাহলে মেয়েটা কেন অধরাকে মারতে চাইবে? কেন? উফফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথায় কিচ্ছু আসছে না আমার। কি করব আমি এখন? আমার এখন কি করা উচিত? আমি কি এখন অধরার কাছে চলে যাব? নাকি এ বিষয়টাকে ভুলে গিয়ে আমার মতো আমি চলে যাব? কি করব? সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আরোহী বাস স্টপে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগল। এমন সময় সেখানে একটা বাস এসে থামল। বাস স্টপে যত যাত্রী ছিল, আরোহী বাদে বাকিরা সবাই বাসে উঠে গেল। কিন্তু আরোহী উঠল না। বাসের সামনে দাঁড়িয়ে থেকে কি করবে না করবে তাই ভাবতে লাগল। বাসের হেল্পার সাহেব আরোহীকে উদ্দেশ্য করে বললেন, আপনি কোথায় যাবেন আপা? কালশিপাড়া। এ বাসটা তো ওখানেই যাচ্ছে। আসুন আপা, গাড়িতে উঠে আসুন। আরোহী লোকটার কথাটা শুনল কিন্তু বাসে উঠল না।
আরোহীকে বাসে উঠতে না দেখে লোকটা আবার বলল, ও আপা, কি হলো? আপনি যাবেন না? না মানে আমি দেখেন আপা, সময় গেলে কিন্তু আর সাধন হয় না। সঠিক সময়ে সঠিক কাজ না করলে আপনাকে কিন্তু পরে পস্তাতে হবে। মানে মানে কালশিপাড়া যাওয়ার জন্য এটাই আজকের শেষ বাস। আজ আর কোনো বাস আপনি পাবেন না, আবার সেই সকালে। তাই বলছি, তাড়াতাড়ি উঠে পড়ুন গাড়িতে। লোকটার কথাগুলো আরোহীর ভেতরটাকে জাগিয়ে দিল। ব্যতিব্যস্ত হয়ে বলল, আপনি একদম ঠিক বলেছেন ভাই। সময় থাকতে থাকতে কাজ না করলে পরে সেটা নিয়ে পস্তাতে হয়। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, কি করব তা বুঝতে পারছিলাম না। কিন্তু আপনার কথা শুনে আমি বুঝে গেছি আমাকে এখন কি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কথাগুলো শেষ করেই আরোহী উল্টো পথ ধরে অধরার বাসার দিকে হাঁটতে লাগল। লোকটা আরোহীর কথার অর্থটা ঠিক বুঝল না। বাসের সামনে বেকুবের মতো দাঁড়িয়ে থেকে আরোহীর চলে যাওয়া দেখতে লাগল। আরোহী বাসা থেকে বেরিয়ে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল। আরোহী চলে যাওয়ার পর অধরা নিরিবিলি বাড়ির কাজগুলো গোছাতে লাগল। এমন সময় হঠাৎ অধরার ফোনটা বেজে উঠল। ফোনের কাছে যেতেই অধরার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। কারণ অধরাকে এখন আফনান ফোন দিয়েছে। আফনান সেই সকালে বাসা থেকে বেরিয়েছে। এর মধ্যে তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। অধরার বড্ড ইচ্ছে করছিল আফনানকে একটি বার ফোন করতে, কিন্তু করবে করবে করেও পরে আর করা হয়নি। সে যাক, অধরা আফনানকে ফোন করেনি তাতে কি হয়েছে? আফনান তো করেছে। অধরা ফোনটা রিসিভ করল। হ্যাঁ বলো, কি করছো? তেমন কিছু না, টুকটাক বাড়ির কিছু কাজ করছিলাম। তুমি কি করছো? আজ দুপুরে সিনহা কোম্পানির সাথে একটা ডিল করতে যাব, তার জন্য তৈরি হচ্ছি। ভালো করে তৈরি হও। আর শোনো, বেশি টেনশন করবা না। আমি জানি তুমি এই ডিলটা অবশ্যই পাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, বলছিলাম কি যে হ্যাঁ বলো। না মানে আম্মম। আফনান নিজের কথাটা পূর্ণ করতে পারল না। কিন্তু অধরা বুঝে গেল আফনান কি বলতে চাইছে। আমি জানি তুমি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। আরোহী চলে গেছে আফনান। আজ সকালেই চলে গেছে। অধরার কথাটা শোনার পর আফনান কিছুক্ষণ নীরব হয়ে রইল। অধরাও এর মধ্যে কিছু বলল না। নীরবতা ভেঙে আফনান বলল, অধরা আজ সন্ধ্যায় রেডি হয়ে থেকো। আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কোথায় যাবে সেটা এখন বলা যাবে না। ধরে নাও, আজ সন্ধ্যায় তুমি একটা সারপ্রাইজ পেতে চলেছ। সারপ্রাইজ? রেডি হয়ে থেকো। আমি মাগরিবের পরেই চলে আসব। আচ্ছা ঠিক আছে। অধরা ফোনটা রেখে দিল। আজ সন্ধ্যাবেলায় আফনানের সাথে ঘুরতে যাবে এটা ভাবতেই মেয়েটার মনটা অনেক ভালো হয়ে গেল। হাসতে হাসতে বাড়ির কাজগুলো করতে লাগল। হঠাৎ আরজেদ ম্যানশনের কলিং বেলটা বেজে উঠল। অধরা এসে দরজা খুলে দেখল দরজার ওপাশে আরোহী এসে দাঁড়িয়ে আছে। আরোহীকে দেখা মাত্রই অধরার মুখের হাসিটা কোথায় যেন উড়ে গেল। আপনি? সরি, আপনাকে আবার ডিস্টার্ব করতে এলাম। আসলে আমার একটু আপনার সাহায্যের প্রয়োজন ছিল। তাই আর কি। সাহায্য?
কি সাহায্য চাই আপনার? আমরা কি একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? জি, আসুন। অধরা আরোহীকে বাড়ির ভেতরে নিয়ে এলো। আমি জানি অধরা, আপনার আর আমার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আমি এটাও জানি, আমাকে এখানে দেখে আপনার একটুও ভালো লাগছে না, অনেক বিরক্ত লাগছে আপনার। কিন্তু তবুও আমি আপনার কাছে এলাম। আসতে হলো। আপনি এভাবে কেন বলছেন? এভাবে বলবেন না। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার বিপদে আপনি আমাকে অবশ্যই আপনার পাশে পাবেন। বলুন, কি সমস্যা হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলতে খুব খারাপ লাগছে আমার। কিন্তু আর কোনো রাস্তাও তো নেই আমার কাছে। তাই বলছি। আমাকে কি আজকের রাতটা এখানে একটু থাকতে দিবেন? আসলে, আমার এখান থেকে কালশিপাড়া যাওয়ার ছিল। বাসে করে যেতে চেয়েছিলাম। কিন্তু আমি আজকের শেষ বাসটা মিস করে ফেলেছি। আবার আগামীকাল সকালে আমি বাস পাব। এর মাঝে গোটা একটা রাত পড়ে গেছে। রাতটা কোথায় কাটাবো বুঝতে পারছিলাম না। তাই আপনার কাছে এলাম। আপনি এর আগে আমাকে অনেক সাহায্য করেছেন। আর একটা সাহায্য করুন প্লিজ। আমি আজকের রাতটা এখানে একটু থাকতে দিন। আমি কথা দিচ্ছি, কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আপনি আজ রাত এখানেই থেকে যান। সত্যি? জি। আচ্ছা, এবার একটু হাত মুখ ধুয়ে নিন। সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি আপনার। আমি খাবার দিচ্ছি। আপনি হাত মুখ ধুয়ে আসুন। আরোহী হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলে অধরা ওকে খাবার দিল। খেতে খেতে আরোহী বলল, যদি কিছু মনে না করেন তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। বাড়ির বড়রা সব কোথায়? মা আর চাচি গ্রামের বাসায় গেছে। ওহ, অনার কি খবর? অনা আপুর তো বিয়ে হয়ে গেছে। এই ঢাকাতেই ওনার শ্বশুর বাড়ি। কার সাথে বিয়ে হয়েছে অনার? অমি ভাইয়ার সাথে, তাই তো? কথাটা শেষ হওয়া মাত্রই আরোহী আর অধরার চোখাচোখি হয়ে গেল। না মানে, আমি যখন এখানে ছিলাম তখনই অমি ভাইয়া আর অনার বিষয়টা জেনেছিলাম। তাই বললাম কি? হ্যাঁ, অমি ভাইয়ার সাথেই ওনার বিয়ে হয়েছে। খুব ভালো। অনার খবরটা জেনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আর আফনান? আফনান এখন অফিসে আছে। সন্ধ্যায় বাসা চলে আসবে। আরোহী আর কিছু বলল না। খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আরোহীর আবার বাড়ি ফিরে আসার খবরটা অধরা আফনানকে ফোন করে সবটা জানাতে চেয়েছিল। কিন্তু ওর আর সাহস হল না। সিদ্ধান্ত নিল, সন্ধ্যাবেলায় আফনান বাসায় ফিরলে একেবারে ওকে সবটা বুঝিয়ে বলবে। এদিকে, রুমের মধ্যে ঢোকা মাত্রই আরোহী রুমের দরজাটা লাগিয়ে দিল। খাটের এক কোণায় বসে মনে মনে ভাবল, আমাকে ক্ষমা করে দিবেন অধরা। আমি আপনাকে মিথ্যা বলেছি। আমার কোনো বাস মিস হয়নি। বরং বাসটা পেয়েও আমি সেটা ছেড়ে দিয়েছি। কারণ, দিশার ফোনে যে কথাগুলো আমি শুনলাম সেগুলো শোনার পর আমি কোনোভাবেই আপনাকে রেখে চলে যেতে পারি না। আপনাকে সবকিছু সত্যি সত্যি জানিয়ে দেওয়াটা হয়তো উচিত ছিল। কিন্তু ফোনে শোনা কথাগুলো যদি সত্যি না হয় তাহলে শুধু আপনার মন দিশার উপরে বিষিয়ে উঠবে, যেটা আমি মোটেও চাই না। না না, অধরাকে এখন কিছু বলা যাবে না। ওনাকে শুধু একটু চোখে চোখে রাখতে হবে। সেদিন সন্ধ্যাবেলা অধরা আর আরোহী একসাথে মাগরিবের নামাজটা পড়ে নিল। নামাজ শেষে অধরা রান্নাঘরে গিয়ে ওদের দুজনের জন্য চানাস্তা বানাতে লাগল। এদিকে বাড়ির মেইন দরজাটা খুলে আরোহী একটু বাগানে হাঁটতে গেল।
দিনের এই বোঝা বোঝা সময়ে খোলা আকাশের নিচে হাঁটতে বেশ ভালো লাগে মেয়েটার। তবে হাঁটতে হাঁটতে আরোহী হঠাৎ থেমে গেল। লোকটা তো ফোনে সন্ধ্যাবেলার কথা বলেছিল। সন্ধ্যা তো হয়ে গেছে। ওদিকে অধরা ঘরে একা আছে। না না, অধরার এ সময় ঘরে একা থাকাটা ঠিক হবে না। আমাকে ওনার কাছে যেতে হবে। কিছু সময় পরেই আফনান বাসায় চলে এলো। বাসায় আসতেই দেখল বাড়ির সদর দরজাটা খোলা। বাড়ির মধ্যে এক পা রাখা মাত্রই আফনানের কানে এক চিৎকার ভেসে এলো। এভাবে চিৎকার করছে কে? আওয়াজটা তো মনে আমাদের বাসা থেকেই আসছে। হ্যাঁ, রান্নাঘর থেকে শব্দটা আসছে। অধরার আবার কিছু হলো না তো? আফনান দৌড়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখল রান্নাঘরের মেঝেতে রক্তের ধারা বইছে। চলবে।